হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি ক্যাম্পাস চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা নতুন একটা সিরিজ, যে আমাদের সামনে যে রেলের এনটিপিসির সবাই যেন ফর্ম বেরিয়েছে। তো আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসছিল, সে ম্যাথ হোক, জিআই হোক, জিএস হোক, সবগুলো আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করাবো। মানে প্রত্যেকটা একটা সেট ওয়াইজ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। তো আমরা ডিটেলস ইলাবোরেট করার চেষ্টা করব, তোমরা আমাদের সহযোগিতা করো। চলো, আমরা আজকে একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে এসেছি এনটিপিসি ম্যাথের, আমি ম্যাথটা তোমাদের সলভ করাবো। চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখা যাক কি দিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখো তোমরা ম্যাথ ইংলিশে আছে, তো যাদের প্রবলেম হবে, যারা বাংলা ভিউয়ার্স, বাংলায় দেখতে চাও, আমি কিন্তু এগুলো ট্রান্সলেট করে দেবো সাথে সাথে বাংলায়, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চলো আমরা এগোই। প্রথম ম্যাথটা কি বলছে দেখো, বলছে হরিশ অ্যান্ড বিমল ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 20 days. They worked at it for 15 days and then Bimal left. The remaining work was done by Horish alone in 10 days. Horish alone can complete the entire task. এখানে কি বলছে, একটা কাজ যেটা হরিশ আর বিমল দুজনে মিলে 20 দিনে করতে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারা একসাথে কাজটা 15 দিন করে। 15 দিন করার পরে কি হলো, বিমল কাজ ছেড়ে চলে গেল, আর বাকি কাজটা এসে হরিশ একা করলো 10 দিনে। তাহলে বলছে হরিশ একা একা পুরো কাজটা কত দিনে করতে পারে, মানে হরিশের এফিসিয়েন্সিটা এখানে বার করতে দিয়েছে, মানে হরিশ কত দিনে পুরো কাজটা করতে পারে সেটা বার করতে দিয়েছে। তো চলো দেখা যাক আমরা কি অ্যাপ্রোচে করি এটা। চলো দেখো হরিশ আর বিমল, এদের টোটাল এফিসিয়েন্সি আমরা জানি না, তাই হরিশকে এইচ দিয়ে প্রকাশ করলাম, বিমলকে বি দিয়ে প্রকাশ করলাম। এটা 20 দিনে যতটুকু কাজ করতে পারে সেটাই টোটাল ওয়ার্ক ধরে নিলাম, মানে এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আর হরিশের এফিসিয়েন্সিকে এইচ দিয়ে প্রকাশ করলাম, বিমলের এফিসিয়েন্সিকে বি দিয়ে প্রকাশ করলাম। তাহলে টোটালটাকে আমি যদি ওরা 20 দিনে করতে পারে 20 দিয়ে গুণ করি, তাহলে আমরা জানি হচ্ছে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে, তাই না। এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল টু ওয়ার্ক, আমরা সবাই জানি। তো এই কাজটাকে কিভাবে করে এরা দুজনে, দেখো প্রথম 15 দিন হরিশ আর বিমল মিলে করলো, তাহলে প্রথম 15 দিনে কতটুকু কাজ হলো, কত ইউনিট কাজ হলো, হরিশ যোগ বিমল ইন্টু 15, তাই না। এইবার দেখো যে কাজটুকু বাকি থাকছে সেটা কে করছে, হরিশ একা করছে 10 দিনে, তাহলে এর সাথে তোমরা জুড়ে দাও যোগ হরিশ ইন্টু 10। এইবার দেখো এটাকে আমরা রেশিও মেথডে আনার চেষ্টা করব। কিভাবে করব দেখো, এটাও হরিশ আর বিমল, এটাও হরিশ আর বিমল, মনে করো এই দুটো তার মানে সেম ইউনিট, তো সেম ইউনিটগুলোকে একদিকে নিয়ে আসতে হয়। হরিশ যোগ বিমল গুণ 20 বিয়োগ হরিশ যোগ বিমল গুণ 15 সমান সমান এদিকে যেটা আছে এটা রেখে দিলাম, হরিশ ইন্টু 10, ঠিক আছে। দেখো এইখানে আমরা বীজগণিতিক নিয়ম অনুযায়ী আমরা কেমনভাবে সলিউশন করি, এটা ধরো এটাও এক্স এটাও এক্স, তার মানে আমরা কি করি 20x থেকে 15x বাদ দিই, মানে 5x হয়। তো তেমনি তুমি সেম ইউনিট আছে, তাহলে আমি তো হিসাব করতেই পারি 20 থেকে 15 বাদ দিলে কত হয়, 5 হয়, লেখো 5। আর এর পাশে তো এটা থাকবেই, যেমন আমরা এক্সটাকে রেখে দিই ইউনিট হিসাবে, 5 × h + b ইকুয়াল টু h × 10 এদিকে আছে। এইবার এদেরকে রেশিও করে নিই, h + b বা এদিকে নিচে h নিয়ে চলে আসো, তাহলে এদিকে পড়ে থাকলো কি, এদিকে 10 পড়ে থাকলো, এদিকে 5 পড়ে থাকলো, তাই না। তো কাটাকাটি করো, দেখো 5 × 2 = 10, 5 × 1 = 5, তার মানে এদের এফিসিয়েন্সি বেরোলো 2/1। যেখানে আমরা নিচে দেখতে পাচ্ছি হরিশের এফিসিয়েন্সি 1 ইউনিট আর হরিশ আর বিমল মেলে 2 ইউনিট, তাহলে আমরা তো বুঝতেই পারছি হরিশ যদি 1 ইউনিট হয় বিমলও নিশ্চয়ই 1 ইউনিট হবে, মানে এফিসিয়েন্সি 1 হবে, তবেই তো হচ্ছে না যে 1 আর 1 2 হবে, তাই না। তাহলে কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বিমলের এফিসিয়েন্সিও কিন্তু 1। এইবার দেখো, এবার আমরা বসিয়ে দেবো এই ইকুয়েশনে, তাহলে বুঝতে পারবো যে হরিশ একা কাজটা কত দিনে করতে পারে। তো টোটাল ইউনিট কত, হরিশ যোগ বিমল ইন্টু 20, তার মানে এদের টোটাল ইউনিটটা বসিয়ে দেবো। চলো একটু মুছে দিই আমরা উপরের দিকে, তাহলে সুবিধা হবে।
চলো এবার এখানে করি, ঠিক আছে। এবার কি করব ভালো করে বুঝবে, যেটা আমাদের ছিল টোটাল কাজ এইচ যোগ বি ইন্টু 20 ধরেছিলাম টোটাল কাজটা, এইখানে আমরা বসিয়ে দেবো। এইচ প্লাস বির মান আমরা দেখো 2 পেয়েছি, এটা হচ্ছে 2/1, তাই না? তাহলে এখানে লেখো 2, হরিশ যোগ বিমলের মান আমরা আগেই পেয়েছি 2 গুণ 20। এবার কার চেয়েছে, কে একা করতে পারে? হরিশ কত ইউনিট, মানে ওর এফিসিয়েন্সি কত? দেখো হরিশের এফিসিয়েন্সি 1, তাহলে জাস্ট এখানে তুমি 1 বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কত দিনে করতে পারে বেরিয়ে যাবে। তাহলে দেখো 1 দিয়ে তো ভাগ করলে ওটাই হয়, তার মানে 2 20 40 হয়ে গেল। তাহলে হরিশ কিন্তু পুরো কাজটা একা 40 দিনে কমপ্লিট করতে পারে। দেখো 1 নম্বর অ্যান্সার করাই আছে, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট ম্যাথটায় যাই। দেখো এটা একটা সূচকের নিয়মের অঙ্ক রয়েছে, তো এই অঙ্কগুলোর অ্যাপ্রোচ কিভাবে করতে হয় একটু ভালো করে বুঝে নেবে তোমরা, ঠিক আছে। দেখো কি বলেছে, রুট ওভারের মধ্যে আছে 3, তার মাথায় n ইকুয়াল টু 7 2 9। দেখো এটাকে কিভাবে করতে হয়, প্রথমে এটাকে এদিকে কিছু চেঞ্জ করার দরকার নেই, যেরকম আছে সেরকম নিয়ে আসো। সব সময় কি করবে, এই এদিকে যেটা থাকবে সেটাকে এদিকে লেফটে, তোমার লেফটে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করবে, সেটা দিয়ে আনার চেষ্টা করবে। তো 7 to 9কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না 9 তার কিউব, 9 এর কিউবই তো 729 হয়, তাই না? তো তারপরে দেখো √3 মাথায় n, আবার একটা জিনিস দেখো 9কে আমরা আবার 3 হিসাবে কিভাবে লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি, 3 তার স্কোয়ার, আর এই পুরোটার মাথায় দেখো আবার কিউব রয়েছে, তাই না? এইবার সূচকের একটা নিয়ম আছে, সূচকের নিয়মটা কি দেখো, এটা যা আছে এটাকে আমি এখন চেঞ্জ করছি না, আনচেঞ্জ রাখছি। এই কোনো যে সংখ্যাটা আছে তার মাথায় যদি একটা ঘাত থাকে আর ব্র্যাকেটের বাইরে আর একটা ঘাত থাকে, এই দুটো ঘাত কিন্তু গুণ হয়ে যায়, ঠিক আছে। আমরা পড়েছিলাম সূচকের নিয়ম অনুযায়ী a⁴m হোল টু দি পাওয়ার n সমান হয়ে যায় a⁴m গুণ n, তাই না? তার মানে 2 আর 3 কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 2 3 6, 3 টু দি পাওয়ার 6। এইবার আমাকে তো n এর মান বার করতে হবে, আর n এর মান বার করতে গেলে তোমাকে কি করতে হবে, এই রুট ওভার কিন্তু অমিট করতে হবে। কি করে অমিট করবে রুট ওভারটাকে, দুই দিকে স্কোয়ার করে দাও, বোথ সাইড, এখানেও স্কোয়ার করে দিলে এখানেও স্কোয়ার করে দিলে, তাহলে স্কোয়ার আর রুট আমরা কেটে যাই, আমরা সবাই জানি, তাই না? তাহলে এখানে কেটে গেলে কি থাকলো 3 টু দি পাওয়ার n, আর এদিকে আবার দেখো সেই একই সূত্র চলে এসেছে, তার মানে 6 আর 2 গুণ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 12 হয়ে যাবে। তারপরে আমরা দেখেছি এদিকে দুই দিকের বেস যদি সমান হয়ে যায়, এর মাথারটা সমান, মানে এর যত ঘাত সেটা সমানই এটা হয়, তাহলে স্পষ্ট বুঝতে পারছি আমরা n এর মান হচ্ছে 12, তাই না? তাই জন্য দেখো এখানে এটাই টিক মারা আছে, n ইকুয়াল টু 12। নিশ্চয়ই এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কে যাই, কি বলেছে দেখি। দেখো খুবই একটা সহজ অঙ্ক, বলছে HCF অফ 2 numbers is 6 and their LCM is 84, মানে দুটো সংখ্যার গসাগু বলছে 6 আর দুটো সংখ্যার লসাগু কত বলছে 84 বলছে। এবার এই দুটো সংখ্যা যে আমরা বলছি তাদের মধ্যে একটা সংখ্যা হচ্ছে 42 আর একটা সংখ্যা কত তোমাদের সেটা বার করতে হবে। আমরা পড়েছিলাম, সূত্র পড়েছিলাম যে একটি সংখ্যা সমান দুটি সংখ্যার গুণফল বা অপর সংখ্যা, পড়েছিলাম না? আবার আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমানই সংখ্যা দুটির গুণফল। তার মানে তোমরা কিছুই করবে না, জাস্ট লসাগু গুণ গসাগু করে দেবে, বাই যে সংখ্যাটা দেওয়া আছে অঙ্কে সেটা নিচে বসিয়ে দেবে। কত দেওয়া আছে, 42 দেওয়া আছে, এটা বসিয়ে দাও। এবার হচ্ছে কাটাকাটি করবে, সেকেন্ড নাম্বারটা বেরিয়ে যাবে, 6 7 42, 7 12 84। তাহলে আমরা কত বেরিয়েছে দেখতে পাচ্ছি, দেখো 12 বেরোলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্কটায় চলো। দেখো এটা একটা বীজগাণিতিক অঙ্ক দিয়েছে, এখানে x² y² প্লাস 1/x² y² ইকুয়াল টু 83 দেওয়া আছে, ঠিক আছে। এবার মাইনাসটার মান বার করতে দিয়েছে, তো এটার অ্যাপ্রোচ আমরা কিভাবে করব, এটা যা আছে দেখো আমরা আর এক্সট্রা লিখছি না, শুধু এটাকে আমরা স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে দেবো, a² প্লাস 1/b তার স্কোয়ার। এটাকে এইভাবে লিখতে পারি আমরা, এইটা সমান আছে 83, তাই না?
এইবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি একটা, আর একটা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। কিন্তু তোমাকে এখানে মাইনাসের মান বার করতে দিয়েছে, তাহলে তুমি মাইনাসের সূত্রটা বসাবে, তাই না? মাইনাস 1/xy তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে কত xy, বি মানে কত 1/xy, সমান যা আছে লিখে দাও। এবার দেখো xy কেটে গেল, পড়ে থাকলো 2, তার মানে কি হলো xy মাইনাস 1/xy তার হোল স্কোয়ার। যদি 2 ওদিকে যায়, 2 ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে জানি আমরা, তাহলে মানে 83 থেকে 2 বাদ চলে যাবে, কত হয় 81 হয়। তার মানে স্কোয়ার যদি আমরা তুলে দিই ওদিকে গিয়ে রুট ওভার হয়ে যাবে, তার মানে 9 উত্তর হয়ে যাবে, বোঝা যাচ্ছে। xy মাইনাস 1/xy সমান হয়ে গেল 9, কারণ স্কোয়ারটা উঠে গেলে রুট ওভার হয়ে যায়, 81 রুট ওভার 9 হয়ে যাবে, তাই না? দেখো সঠিক অ্যান্সার 9। চলো নেক্সট অঙ্কে চলো দেখি কি বলেছে। আচ্ছা এই স্লাইডে দেখো দুখানা অঙ্ক আছে, ঠিক আছে? তো দুটো অঙ্কই আমরা সলভ করব। প্রথমে উপরেরটা দেখি, তারপর নিচেরটা দেখি। দেখো এটাই কি বলছে, এটাই বলছে একটা কোম্পানিতে ফিমেল আর মেল মানে মহিলা এবং পুরুষের সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। এবার বলছে নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন দ্য কোম্পানি ইজ 90, মানে ওই কোম্পানিতে পুরুষ কর্মী কাজ করে 90 জন। তাহলে বলছে টোটাল কর্মীর সংখ্যা কত, টোটাল এমপ্লয়ি সংখ্যা কত, মানে পুরুষ আর মহিলা মিলে টোটাল এমপ্লয়ি সংখ্যা কত। কিছুই করবে না, যেরকম রেশিও আছে ওইভাবে লিখে দাও, ফিমেল ইজ টু মেল কত আছে 2:3, তাই না? এইবার দেখো তোমরা এখানে হচ্ছে মেল এমপ্লয়ি কতজন আছে তাদের মান ভ্যালু বলা আছে, তার মানে 3-এর ভ্যালু বলা আছে কত 90, তার মানে 3-এর মান 90 আমরা কি করে পাচ্ছি 3কে 30 দিয়ে গুণ করে। আবার তাহলে ফিমেলের মান তুমি কিভাবে পাবে 2 গুণ 30, 3-এর মান 3কে 30 দিয়ে গুণ করছে 90, তুমি সেমভাবে 2কে 30 দিয়ে গুণ করবা হচ্ছে 2 30 60 হয়ে গেল, ঠিক আছে? তাহলে টোটাল কত হয়ে গেল মেল আর ফিমেল মিলে 150। ভালো করে বোঝো কি করলাম এর মেথডটা, যেটা দেওয়া থাকবে 2:3 বসিয়ে নিলে। এবার দেখবে কার ভ্যালু দেওয়া আছে, দেখো মেলের ভ্যালু দেওয়া আছে 90, তার মানে বুঝতে পারছো তুমি 3-এর ভ্যালু 90, তার মানে কি 1-এর ভ্যালু 30, 1-এর ভ্যালু যদি 30 হয় তাহলে 2-এর ভ্যালু 2 গুণ 30 60, তাহলে টোটাল কত হয়ে গেল 90 যোগ 60, টোটাল এমপ্লয়ি 150 হয়ে গেল। এটাই অ্যান্সার। আরেকভাবেও করতে পারো তুমি, যে 3-এর মান 90 পেয়ে গেলে, তার মানে বুঝেই গেলে 1-এর ভ্যালু 30, তাহলে 2 আর 3-এর টোটাল হচ্ছে আমার রেশিওর যোগফল কত 2 আর 3 5, ওটাই তো টোটাল এমপ্লয়ি, তাহলে 5 গুণ 30 করে দিতে 150, একই ব্যাপার হতো। চলো নেক্সট অঙ্কে, নেক্সট অঙ্কে কি বলেছে ভালো করে বোঝো। বলছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 154 মানে 154 সেন্টিমিটার স্কোয়ার, দেন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, ঠিক আছে? মানে এখানে বলছে একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার। তোমাদের এবার কি বার করতে হবে, বৃত্তটার পরিধি বার করতে হবে, সার্কামফারেন্স মানে পরিধি। তো চলো ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের পাই আর স্কোয়ার, এটা সমানই বলছে 154। পায়ের মান আমরা সবাই জানি কত, পায়ের মান হচ্ছে 22 × 7 বাই আর স্কোয়ার ইকুয়াল টু 154। দেখো কাটাকাটি করো, 22 দিয়ে 154কে কেটে দিলাম, 7 হলো। এবার 7টা ওদিকে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 49, তাহলে আর এর মান পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম, তাই না? এইবার সার্কামফারেন্সের সূত্র কি 2 পাই আর, তাহলে 2 গুণ পায়ের মান কত 22-এর 7 গুণ আর এর মান আমরা আগেই পেয়েছি 7, তাই না? বসিয়ে দাও, 7 7 কেটে দিলাম, 2 গুণ 22 কত পেলাম 44 44। দেখো 2 নম্বর অপশানটা ঠিক হয়ে যাবে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। কিছুই না, ক্ষেত্রফল দেখলাম, ক্ষেত্রফল থেকে এখানে আর এর মান পেয়ে গেলাম, আর এর মান আবার 2 পাই আর ওই সূত্র পরিধির সূত্রে বসিয়ে দিলাম, হয়ে গেল। চলো পরেরটাই। এটা দেখো কি বলছে, বলছে এ বিজনেসম্যান পারচেজেস 20 আর্টিকেলস হুজ কস্ট ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 15 আর্টিকেলস, দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ অফ দ্য বিজনেসম্যান ইজ, মানে বলছে কিনা যে 20টা আর্টিকেল, মানে 20টা আর্টিকেলের যা মূল্য সেই মূল্যে 15টি আর্টিকেল বিক্রি করে, তাহলে তার কত লস হলো না লাভ হলো, মানে লস হলো না লাভ হলো সেটাকে বুঝতে হবে তোমাকে, এবং বুঝে কত হলো সেটা বলতে হবে। তো এইগুলো করা কিভাবে করতে হয় দেখো, 20 আর্টিকেলস অফ কস্ট প্রাইস, তাহলে 20 ইন্টু সিপি লিখে দেবে, কস্ট প্রাইস ইকুয়াল টু কোয়ার্টার সেলিং প্রাইসের সমান 15টা আর্টিকেলের সেলিং প্রাইসের সমান 15 ইন্টু এসপি,
মানে আমরা এখানে কি করব, আমরা এখানে সিপি আর এসপি রেশিও বার করে নেব। তাহলে দেখো সিপি বাই এসপি সমান কত হচ্ছে 15/20, তাই না? এবার এটাকে তোমরা কাটাকাটি করে ছোট করে নিতে পারো, ভেঙে নিতে পারো। দেখো 5 3 15, 5 4 20, 3/4। তার মানে দেখো একটা জিনিস তুমি কিনছো 3 টাকায়, বেচছো 4 টাকায়, নিশ্চয়ই তুমি লাভ করছো, তাই না? কত টাকা লাভ করছো এখানে? 1 টাকা, মানে 1 ইউনিট। তাহলে এখানে আমরা প্রফিট করছি কত? 1। আর প্রফিট সবসময় কার হয়, কার উপর হয়? কস্ট প্রাইসের উপর হয়। কস্ট প্রাইস কয় ইউনিট আছে? 3 ইউনিট গুণ 100। তার মানে কত পার্সেন্টেজ হলো? 33.33%, তাই না? আমরা সবাই জানি 100/3 ভ্যালু, তাই না? দেখো 1 নম্বর অপশানে আছে, তো 1 নম্বর উত্তরটা ঠিক হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে দেখি আমরা কি বলেছে। দেখো এটা একটা আমাদের সরলীকরণ দিয়েছে, সিম্পলিফিকেশন। তো এই সিম্পলিফিকেশনের অ্যাপ্রোচটা কেমন করবে দেখো। এইগুলো হচ্ছে কিনা যে সবসময় যদি এইরকম থাকে সূত্র খোঁজার চেষ্টা করবে কিছু শর্টকাটে করা যায় কিনা। এটা দেখো যদি এ ধরি, এটাকে বি ধরলাম, এখানেও সেম পাচ্ছি এ বি। তো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও, 3√2 তার স্কোয়ার বিয়োগ 2a স্কোয়ার, তাই না? এর মধ্যে হয়ে গেল। এইবার আমরা জানি অফের ভ্যালু হয় 13। তাহলে হচ্ছে অফ, এই অফের ভ্যালু বলছে সরি, মানে অফ মানে আমরা লিখতে পারি যে গুণ চিহ্ন, 13 প্লাস 15 যা আছে তাই লিখে দিলাম। এটা কিন্তু বডমাস মেথডে যাচ্ছে। আমরা কি জানি বডমাস মেথডে আগে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে অফের কাজ হয়। ওই জন্য দেখো আমরা ব্র্যাকেটের প্রবলেমগুলো আগে সলভ করছি, তারপরে অফের সলভ করব। তো এটার ভ্যালু কি হয়? 3 স্কোয়ার 9 হয়, আর √2 স্কোয়ার মানে স্কোয়ার আর রুট কেটে 2 হয়ে যায়। তাহলে 9 2 কিন্তু 18 হয়ে যায়, 3√2 স্কোয়ার, ঠিক আছে? বিয়োগ 2 স্কোয়ার কত হয়? 4 হয়। এটা যা আছে বসিয়ে দাও, গুণ 13 যোগ 1 5 15। এবার দেখো 18 থেকে 4 বাদ দাও, কত হয়? 14 হয়, গুণ 13 প্লাস 15, ঠিক আছে? এবার কি করবে? গুণ করবে, গুণ করে তারপরে যোগ করে দেবে। তাহলে গুণ করো, 13 4 52, 2 হাতে থেকে 5, 13 13 5 18, 182 প্লাস 15, তাহলে কত হয়? 197 হয়, 197। তার মানে কত নম্বর অপশান আছে? 2 নম্বর অপশানে। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথমটুকুই দেখো একটু এখানে গুণ করতে গেলে অনেক বড় হয়ে যায়, দেখলাম একটা সূত্র কাজ করছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো ওটাকে ভেঙে দিলাম, তারপরে নর্মাল সরলীকরণ সিম্পলিফিকেশন। চলো নেক্সট অঙ্কে দেখো এটা কি বলছে। বলছে একটা 20.5 মিটারের লম্বা কার্পেট রয়েছে। বলছে তুমি এইগুলোকে পিস পিস করে কাটতে চাও, যে প্রত্যেকটা পিসের দূরত্ব দৈর্ঘ্য হবে 4.5 মিটার করে। তাহলে এরকম করে তুমি কটা পিস পাবে? তোমাকে বলা হলো একটা 20 মিটারের একটা দড়ি, ঠিক আছে? তুমি হচ্ছে সমান ভাগে ভাগ করবে, 5টা সমান ভাগে ভাগ করবে। তাহলে তুমি প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে বলো তো? নিশ্চয়ই 20কে 5 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই পেয়ে যাবে। এটাও তাই, যে প্রত্যেকটা সমান দৈর্ঘ্য কত পাবো? এই 20.5 দইকে 4.5 দিয়ে ভাগ করে দেবো। শুধু কি করবে? এটার পূর্ণ ভেঙে দেবে। 2 × 40, 5 × 45/2 ভাগ, একে কত দিয়ে ভাগ করবে? 2 4 8 আর 1 9/2 দিয়ে ভাগ করবে। তাহলে 45/2 ভাগ কত হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 2/9 হয়ে গেল, 2 2 কেটে গেল, 9 5 45 হয়ে গেল। তাহলে টোটাল এরকম কটা টুকরো পাবে? 5টা টুকরো পাবে, তাই না? এই দেখো অপশান 4 হয়ে গেল। চলো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সটে চলো। দেখো কি বলছে। দুটো নাম্বারের রেশিও 3:5 আর তাদের এলসিএম বলছে 120। তাহলে নাম্বার দুটি কত? তাহলে দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে 3:5। এইবার এইখান থেকে কি করি? আমি ধরে নিতে পারি একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 5x। তাহলে এদের লসাগু কত হয়? লসাগু হয় দেখো 3 5 15, আর দুজনেরই x আছে, xটা কমন, 15x হয় লসাগু। এই 15x এর মানই বলছে 120। তাহলে x এর মান কত? নিশ্চয় 8, 15 8 120। এইবার দেখো তাহলে দুটো সংখ্যা পেয়ে যাবো, x এর ভ্যালু পেয়ে গেলে এখান থেকে 3 × 8
সমান পাচ্ছি 24, তাই না? এখান থেকে দেখো 5 গুণ 8, তাহলে কত পাচ্ছি? 40। তাহলে একটা পেলাম 24 আর একটা পেলাম 40। দেখো 2 নম্বর অপশানে আছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো সবাই। প্রথমে লসাগু করে নিলাম, তো লসাগুর ভ্যালুটা দেওয়া আছে, ওখান থেকে এক্স এর মানটা বের করে নিলাম, বসিয়ে দিলাম। চলো নেক্সট অঙ্কে দেখো কি বলছে। এখানে বলেছে when a smaller number divides a larger number we get a quotient of 6 and remainder of 5. Find the smaller number if the difference between the two number is 1540. তো এই ধরনের অঙ্কগুলোর অ্যাপ্রোচ কি হওয়া উচিত? এইগুলো আমি সাধারণত বীজগাণিতিক মেথডে করি। কিভাবে করবে দেখো, মানে এখানে কি বলতে চেয়েছে সেটা বুঝে নাও। বলছে একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছো, তাহলে ভাগফল পাচ্ছ 6 আর ভাগশেষ পাচ্ছ 15। আবার বলেছে ওই বড় সংখ্যা আর ছোট সংখ্যাটার পার্থক্য হচ্ছে 1540। তাহলে তোমাকে বার করতে হবে যে ছোট সংখ্যাটি কত, তাই না? তুমি মনে করো যে একটি বড় সংখ্যা, মনে করো যে এক্স, তুমি তাকে ভাগ করছো ওয়াই দিয়ে, ঠিক আছে? ভাগ করলে তুমি ভাগফল পাবে বলছে 6 আর ভাগশেষ পাবে বলছে 5। এইবার আমরা ডিভিশন মেথড অনুযায়ী কি জানি, যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? তাহলে এই অঙ্কের ভাজ্যকে, এই অঙ্কের ভাজ্য দেখো এক্স, তাহলে আমরা সূত্রটা বসিয়ে নিচ্ছি, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল, এই অঙ্কের ভাজককে ওয়াই, তাহলে ওয়াই গুণ 6, কারণ ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে যোগ 5। এবার দেখো এক্স মাইনাস 6y ইকুয়াল টু 5 লিখতে পারি। আবার একটা কথা বলা আছে এখানে, দেখো বলা আছে যে দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 1540। মানে আমি একটা সংখ্যা এক্স ধরেছি যেটা বড় সংখ্যা, মানে এখানে কিন্তু এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্সটা বড় ওয়াইটা ছোট, ঠিক আছে? তো দুটো সংখ্যার বিয়োগফল কিন্তু 1540 বলেছে, মানে আমি এক্স থেকে ওয়াই যদি বাদ দিই তাহলে কিন্তু পাবো 1540, তাই না? তো এখানে কিন্তু তোমরা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1540 করবে না, কারণ আমরা সবসময় জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বাদ দিই, তাই না? তো এখানে বড় সংখ্যা এক্স আর ছোট সংখ্যা ওয়াই, তাই জন্য এক্স মাইনাস ওয়াই করেছি। এবার দেখো এটা অপনয়ন মেথডে আমরা হিসেব করব। তো অপনয়ন মেথডে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে এটা হচ্ছে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তারপরে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাই না? দেখো এক্স এক্স কেটে গেল আর এটা থাকলো কি এদিকে মাইনাস 5y, আর এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল মাইনাস 1535। কারণ কি, এটা হচ্ছে দেখো প্লাস আছে মাইনাস আছে, তাহলে হিসাব করলে মাইনাস হয়, তাই জন্য 5 বিয়োগ হয়ে যাবে, এটা কেটে গেল। ওয়াই এর মান কত পেয়ে গেলে? 1535কে 5 দিয়ে ভাগ, তাহলে 5 3 15 আর 0 5 7 35, 307। এখানে দেখো ওয়াই কিন্তু ছোট নাম্বার ছিল, ওখানে আমার অঙ্কে কোশ্চেনে কিন্তু স্মলার নাম্বারটাই চেয়েছে, তো ওয়াই তো স্মলার নাম্বার, 307 বেরিয়েই গেল, এক্স বার করার দরকার নেই। যদি বড় নাম্বার চাইতো তাহলে আমি কি করতাম, এখানে ওয়াইয়ের জায়গায় 307 বসিয়ে দিতাম, ওইদিকে চলে যেত, 1540-এর সাথে 307 যোগ হয়ে যেত, তাহলে বড় সংখ্যাটা বেরিয়ে যেত, তাই না? তাহলে উত্তর হয়ে গেল কিন্তু 307। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি একটা বড় সংখ্যা ধরে নিয়েছি এক্স, ছোট সংখ্যা ওয়াই, এখান থেকে আমরা ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষে ইয়েটা বসিয়ে দিয়েছি অ্যালগরিদমটা। তারপরে আরেকটা এখানে শর্ত বলে দিয়েছিল, দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 1540, বসিয়ে দিয়েছি। তারপরে অপনয়ন মেথডে আমরা যোগ বিয়োগ করেছি, তারপরে আমরা ভ্যালুটা বার করলাম। চলো নেক্সট অঙ্কে দেখো, এটা একটা ট্রিগোনোমেট্রির ম্যাথ দিয়েছে। তো কি দিয়েছে চলো আমরা দেখি। এখানে বলছে সাইন 23 ডিগ্রি বাই কস 67 প্লাস কস 71 প্লাস সাইন 19 এর মান কত? দেখো এটা খুব মুখে মুখে বার করা যায়। যখনই দেখবে এই এখানে যে ভ্যালুটা দেওয়া আছে আর নিচে যে ভ্যালুটা দেওয়া আছে, এদের দুজনের যদি যোগফল যদি 90 হয় তাহলে এটা কেটে যাবে। কারণ কি, আমরা জানি এ প্লাস বি সমান 90 ডিগ্রি হলে হয়ে যায় সাইন এ সমান কস বি।
তার মানে দেখো দুটোর ভ্যালু 90 হয়ে যাচ্ছে, মানে এই সাইনেও যা কস বিও তাই, যদি এ বি ধরি তাহলে এটা কেটে যাচ্ছে 1 হয়ে গেল। এটাও তাই, দেখো 71 আর 19 যোগ করবে 90 হবে, তার মানে এটাও তাই সাইন এ সমান কস বি হয়ে যাচ্ছে, কেটে গেল 1 হয়ে গেল, 1 আর 1 2 হয়ে গেল। এটা আর একভাবেও বার করতে পারো। আর একভাবে কিভাবে বার করতে পারো, ছোটবেলায় করেছিলাম আমরা এইভাবে, সাইন 23 কস 67টাকে আমরা আবার কেমন লিখতে পারি, 90 বিয়োগ 23, তাই না, প্লাস এটা যা আছে লিখে দাও, cos 71, আর সাইন 90টাকে আমরা আবার 19টাকে কেমন লিখতে পারি, সাইন 90 বিয়োগ 71, তাই না। তাহলে দেখো সাইন 23 ডিগ্রি cos 90 মাইনাস 23 ডিগ্রি, সাইন 23 ডিগ্রি হয়ে যায়। ছোটবেলায় আমরা পড়েছিলাম যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, এগুলো ছোটবেলায় আমরা পড়েছিলাম, তাই না। তো এখানে 90 মাইনাস 23-এর এখানে cos 90 মাইনাস থিটা, থিটা সাইন থিটা হবে, থিটা মানে 23, তাহলে 23 বসিয়ে দাও। এটাও সেম, এখানে আছে cos 71, তাহলে এটা সাইন 90 মাইনাস থিটা সমান হয়ে যায় cos থিটা, তাহলে cos 71। তাহলে দেখো এটা কেটে গেল 1 হয়ে গেল, এটা কেটে গেল 1 হয়ে গেল, 1 + 1 2। তো এটা জানা থাকলে একদম মুখে মুখে হয়ে যায়, কিছু করারই দরকার থাকে না। আমরা যদি জানি a + b-র মান 90 ডিগ্রি হয়, তাহলে সাইন এ সমান cos b হয়, তাহলে কেটে গেল 1 1 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 3-এরটা 2 হয়ে গেল, তাই তো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো পরের ম্যাথটা কি বলেছে, 3 বছরের 5000 টাকার উপরে 10% হারে সুদে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কত, তাই তো। বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5000 at 10% পার অ্যানাম অফ 3 years ইজ, মানে বলছে 3 বছরের 5000 টাকার উপর 10% হারে সুদে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত। তো 3 বছরের সুদের পার্থক্যের আমরা একটা ডিরেক্ট সূত্র জানি, তাই না। কি সূত্র, d/p, এটা d, ঠিক আছে, d/p equal to r/100 তার স্কয়ার, তাই তো, ইন্টু 300 যোগ r/100। এইবার এখানে শুধু r এর ভ্যালু আর এই p এর ভ্যালু পুট করে দেবে, তাহলেই ম্যাথ হয়ে গেল, তাই না। চলো কি করবে এবার, ডিফারেন্স সমান এদিকে চলে যাচ্ছে, পিটা ওদিকে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে পি এর মান কত বলা আছে 5000, গুণ আর এর ভ্যালু দেখো দেওয়া আছে 10, তাহলে 10/100 তার হোল স্কয়ার মানে দুবার আমরা 10/100-কে লিখে দেবো, তাই না। আর একটু বাকি আছে, দেখো 300 যোগ r/100, তাহলে এটুকু ফিল আপ করে দিই। 300 যোগ r মানে আমরা আর এস মানে 10, আর এর ভ্যালু দেখো দেওয়া আছে এখানে 10%, তার মানে 300 যোগ 10 310 হয়, একবারে বসিয়ে দিলাম 100। এবার কাটাকাটি করে দাও, 2 0 কাটা, তারপরে এই 0 কাটা, এই 0 কাটা, এটা কাটা, এটা দেখো শূন্যগুলো সব কেটে গেল, উপরে শুধু 5 আর 31 পড়ে থাকছে, তো মানে ওই দুটো গুণ করে দিলেই হয়ে গেল। 31 আর 5 গুণ করলে কত হয়, 5 একে 5, 5 3 15, 155 হয়ে গেল, তাই না। তো অপশানে দেখো অপশানে একে আছে 155। চলো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, জাস্ট এই সূত্রটাই বসিয়ে দেবো, তাহলে যদি এখানে ডিফারেন্স দেওয়া থাকতো আর পি বার করতে বলতো, তাও ডিফারেন্সটা বসিয়ে দিতাম, তাহলে পি পেয়ে যেতাম, একই সূত্র। চলো নেক্সট অঙ্কে দেখো কি বলছে, দ্য পেরিমিটার অফ টু সিমিলার অ্যাঙ্গেলস ত্রিভুজ PQR and ত্রিভুজ XYZ are 48 cm and 24 cm respectively. If XY equal to 12 then PQ is কত, ঠিক আছে। মানে সিমিলার মানে সদৃশকোণী ত্রিভুজ, তো সিমিলার ট্রায়াঙ্গেলের কিছু থিওরি রয়েছে, ঠিক আছে। চলো এখানে যে থিওরিটা লাগবে আমি সেটা বলে দিচ্ছি তোমাদের। এটা দেখো ত্রিভুজ PQR,
এটা হচ্ছে ত্রিভুজ এক্স ওয়াই, এটা জেড। ঠিক আছে, এখানে দেখো এদের পেরিমিটার মানে পরিসীমার ওদের মান বলা আছে। দেখো ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা বলা হচ্ছে 48 সেন্টিমিটার, আর ত্রিভুজ এক্স ওয়াই জেড এর পেরিমিটার বলা আছে 24 সেন্টিমিটার, তাই না? তো এইখানে কি করতে হয়, এদের কত অনুপাতে আছে এদের পেরিমিটারটা সেটা বার করে নিতে হয়। মানে ধরে নাও এদের পেরিমিটার 48:24, তার মানে এটা 2:1 অনুপাতে আছে। তো সদৃশকোণী ত্রিভুজের সূত্র মানে কিছু শর্তের মধ্যে একটা, এদের পেরিমিটার যদি সমান হয় মানে সেম বাহুগুলোও সেম রেশিওতে থাকবে। যেমন দেখো বলা আছে এই দিকের বাহুটা 12 আছে, তাই না? তাহলে এই দিকের বাহুটা যেটা হবে এর সাথে যেন 2:1 রেশিওতে থাকে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 1-এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 1-এর ভ্যালু যদি 12 হয় তাহলে 2-এর ভ্যালু কত হবে? 2 গুণ 12, তাই না? 2 12 24। তাহলে দেখো আমি এক্ষুনি বললাম সদৃশকোণী ত্রিভুজের কিছু থিওরি আছে, তার মধ্যে একটা থিওরি হলো পেরিমিটারটা যে রেশিওতে থাকবে ওদের সেম বাহুগুলোও একই রেশিওতে থাকবে। তাহলে এই বাহুটার দেখো এটাকেও 2:1 রেশিওতে থাকতে হবে। তাহলে 12 দিয়ে 24, 12 × 12, এটাও 2:1 রেশিওতে থাকছে। মানে কথা হলো এক্স ওয়াই এর মান যদি 12 হয় তাহলে পি কিউ এর মান হয়ে যাবে 24। ঠিক আছে, দেখো 1 নম্বর অপশানে আছে, তো এই অঙ্কটা ঠিক হয়ে গেল। নেক্সট অঙ্কে চলো। দেখো কি বলেছে এখানে, বলছে দুটো নাম্বারের যোগফল 25 এবং তাদের বিয়োগফল 15, তাহলে তাদের অনুপাত কত? নাম্বার দুটির অনুপাত কত? তাহলে এইখানে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে দুটো নাম্বারের যদি যোগফল দেওয়া থাকে আর দুটো নাম্বারের যদি বিয়োগফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা বার করার নিয়ম কি? এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। মানে 25 + 15/2, এটা বড় সংখ্যা বেরিয়ে যাবে। বড় সংখ্যা কত বেরোলো তাহলে? 20। 25 আর 15 40 হয়, 40কে 2 দিয়ে ভাগ করবো, 20 পেয়ে যাবো। এইবার ছোট সংখ্যা বার করার নিয়ম কি? 25 - 15/2, তার মানে ছোট সংখ্যা পেয়ে যাবো আমরা 5। 25 থেকে 15 বাদ দিলে 10, 10/2 হয়ে যায় 5, তাই না? এইবার এই দুটো সংখ্যারই রেশিও বার করতে দিয়েছে, তার মানে 20:5 কত রেশিও হয়? 5 × 4 = 20, 5 × 1 = 5, 4:1 রেশিও দিয়ে আসলো, তাই না? তাহলে দেখো 2 নম্বর অ্যান্সারটা সঠিক হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, একটা বীজগণিতিক অঙ্ক। x + 1/x এর ভ্যালু দেওয়া আছে, x² + 1/x² এর ভ্যালু দেওয়া আছে। এটা খুব শর্ট মেথড হচ্ছে বের করার, n² - 2n করে দিলে বেরিয়ে যায়। n² মানে x + 1/x এর যেটা ভ্যালু থাকে এটা হচ্ছে n, মনে করবে এই ভ্যালুটাকে n। ঠিক আছে, তার মানে a স্কোয়ার, n মানে 9, 9a স্কোয়ার বিয়োগ 2 গুণ n, n এর মান আবার 9, তাই তো? সরি, এটা 2n হবে না, সূত্রটা হচ্ছে n² - 2, সরি। তাহলে হচ্ছে n² - 2, তার মানে 9² - 2, তাহলে হচ্ছে 81 বিয়োগ 2 = হয়ে গেল 79। আবার তুমি এটা অ্যালজেব্রার মেথডেও করতে পারো। কিভাবে? এটা দেখো x² + 1x² এর আমরা জানি দুটো সূত্র আছে, একটা x + 1/x তার হোল স্কয়ার - 2ab, একটা x - 1/x তার হোল স্কয়ার + 2ab। তাহলে এখানে প্লাসের ভ্যালু বলা আছে, তুমি প্লাসের সূত্র বসিয়ে দাও, x + 1/x তার হোল স্কয়ার বিয়োগ 2ab, 2 গুণ x × 1/x। তাকে x কেটে যাচ্ছে, তাহলে x + 1/x এর মান দেওয়াই আছে 9, 9² বিয়োগ 2, তাহলে হচ্ছে 81 বিয়োগ 2 79। একই জিনিস, এটা থেকেই এটা বার করা হয়েছে। আরও যদি জটিল অঙ্ক আসে তখন হচ্ছে কিনা যে খুব তাড়াতাড়ি বের করা যায় n² - 2 এই সূত্রটা যদি জানা থাকে। তো 3 নম্বর অপশানটা কারেক্ট হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, একটি ট্রেন এ বলছে 80 কিলোমিটার/ঘন্টা বেগে, বি একটি ট্রেন যেটি 70 কিলোমিটার/ঘন্টা বেগে অপর দিক থেকে আসছে, দুজনকে ক্রস করলো, সেই সময়টা কত সেকেন্ডে? 30 সেকেন্ডে ক্রস করলো। এবার ট্রেন এর লেন্থ বলে দিয়েছে, কত বলেছে দেখো? 300 মিটার বলেছে। তাহলে তোমাকে ট্রেন বি এর লেন্থ কত সেটা বার করতে হবে। ঠিক আছে, মানে ধরো এ একটা ট্রেন, বি একটা ট্রেন, এরা দুইজন, ঠিক আছে, ধরো এ কলকাতা থেকে আসছে, এ আর একটা ধরো স্টেশন থেকে আসছে, ঠিক আছে?
তো দুজনের দিকে আসছে অপোজিট ডিরেকশনে, মানে এই দিকে আসছে তো এই দিকে আসছে। তো এখান থেকে আমরা একটা রিলেটিভ স্পিডের সূত্র জানি, রিলেটিভ স্পিড যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে যোগ করতে হয়, আর সেম ডিরেকশন হলে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখান থেকে রিলেটিভ স্পিড পেয়ে যাব 80 যোগ 70, মানে এর স্পিড যোগ বির স্পিড, তাহলে হচ্ছে কিনা যে দুটো যোগ করে দেবো। এটা দেখো কিমি পার আওয়ারে আছে, ঠিক আছে। তো এইবার দেখো এখানে লেন্থ বি ট্রেনের লেন্থ বার করতে গেলে আমরা সেই ফর্মুলায় বসাবো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সেমভাবে আমরা এখান থেকে আবার বলতে পারি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তাহলে দেখো একটু মুছে নিয়ে এটা দেখো, এইখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্সটা এর ডিস্টেন্স যোগ বির ডিস্টেন্স, কারণ কি দুজনকে কভার করছে ট্রেন, তাহলে কিন্তু দুজনের ডিস্টেন্স টোটাল দূরত্ব এর লেন্থটাও নিতে হবে, বির লেন্থটাও নিতে হবে, ঠিক আছে। তো এর লেন্থ দেখো 300 আছে আর বির লেন্থ দেওয়া নেই, তাহলে আমি বি লিখে দিলাম। তাহলে আমরা বলছি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিড বসিয়ে দেবো, স্পিড কত? আগেই বার করেছিলাম 80 যোগ 70, 150। এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে ছিল এটা। এইবার দেখো বাকি যেগুলো দেওয়া আছে, ডেটাগুলো দেওয়া আছে, এর লেন্থ আছে মিটারে, টাইম আছে সেকেন্ডে, তাহলে আমি কিমি পার আওয়ার থেকে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। এটা কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এবার এইটা সমান সমান টাইম দেখো বলা আছে 30 সেকেন্ড, তাই না? কত বলা আছে? 30 সেকেন্ড বলা আছে কিন্তু টাইমটা, এই যে টাইমটা 30 সেকেন্ড বলা আছে, মানে দুজনকে ক্রস করার টাইম। এইটা ক্যালকুলেট করলেই তোমরা বি এর লেন্থটা বেরিয়ে যাবে। দেখো তাহলে কি করে করা যায়? 300 যোগ বি সমান সমান 30 গুণ সরি চলো 30 গুণ, এটা 80 আর 70 কত হয়? 150 গুণ এটা কত? 5/18, তাই না? মানে আমরা কোনাকাটি গুণ করে দিচ্ছি, এটা 30-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সাথে এটার গুণ আর এটার সাথে ওটার গুণ, কোনাকাটি গুণ করে দিলাম। এখান থেকে আমরা হিসাব করে নেবো, দেখো এখান থেকে কাটাকাটি করো, বেরিয়ে যাবে। এখানে দেখো 3 6 18, 3 5 15, 50, তাই না? আবার এখানে একবারে কাটো, 6 5 30, তাহলে এদিকে কত থাকছে? এদিকে থাকছে 300 যোগ বি সমান সমান কত পাচ্ছি? 5 5 25, 25 5 125, মানে 1250, তাই না? তাহলে এখান থেকে বির মান আমরা তো আরামসে বার করে নেব। দেখো বি ইকুয়াল টু 1250, এদিকে সেটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 300, তার মানে কত হচ্ছে? 0 5 3 আর 9 12, 950, মানে বি ট্রেনটার লেন্থ বেরোলো আমার 950। দেখো কত নম্বর অপশানে আছে? 2 নম্বর অপশানে আছে 950, বেরিয়ে গেল। চলো নেক্সট অঙ্কে দেখো, এটাও একটা সিম্পলিফিকেশন দিয়েছে। তো এই ধরনের সিম্পলিফিকেশনগুলো মুখে মুখে হয়ে যায়। কি আছে? এটা একটা সংখ্যা আছে এ, এটাকে মনে করো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিতে পারো। আর নিচে এবার দেখো এ প্লাস বি বসানো আছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমি বসাই তাহলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার নিচেও তোমার দেখো দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে, মানে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, এ প্লাস বি কেটে যায়, শুধু এ মাইনাস বি থাকে। এ মানে কত? 0.27, বি মানে 0.13, তার মানে এই দুটো বিয়োগ করে দিতে হবে, কারণ শুধু বিয়োগ ফলটাই পড়ে থাকছে। বিয়োগ 0.13 কত হয়? 0.14। কত নম্বরে অপশানে আছে? দেখো 3 নম্বর অপশানে আছে। তাহলে কিছুই করলাম না আমরা, এটা দেখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে আছে, তাহলে আমরা ভেঙে নিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে আবার দেখছি এ প্লাস বি আছে, ওটা কেটে নিলে আমরা কী পাই? এ মাইনাস বি পাই, তাই না? তার মানে দুটো বিয়োগ করে দিলেই উত্তর হয়ে গেল। চলো আমরা নেক্সট অঙ্কে যাই।
দেখো নেক্সট একটা ট্রিগোনোমেট্রির অঙ্ক আছে, কি বলেছে ভালো করে বুঝবে অঙ্কটা। ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু দেওয়া আছে 5, আর এটা দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান স্কোয়ার 60 ডিগ্রির মান কত, এর ভ্যালুটা বার করতে বলেছে। তো আমরা এইখান থেকে এইখান থেকে অঙ্কটাতে অ্যাপ্রোচ করব। কিভাবে অ্যাপ্রোচ করব দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, ট্যান থিটাকে যদি এ ধরি, কট থিটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। মাইনাস 2ab মানে কত, 2a মানে ট্যান থিটা আর বি মানে কট থিটা, তাই না? আরও একটা প্লাস, দেখো প্লাস কি আছে, 2 ট্যান স্কোয়ার 60 ডিগ্রি আছে। এবার এর ভ্যালু বসিয়ে দেবো, 2 ইন্টু ট্যান 60-এর মান কত, ট্যান 60-এর মান হয় √3 হয়, তাই না? তাহলে √3 তার আবার স্কোয়ার, কারণ ট্যান স্কোয়ার 60 ডিগ্রি আছে। এইবার দেখো ট্যান থিটা প্লাস কট থিটার মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে বসিয়ে দাও, কত হলো, 5 স্কোয়ার হলো, তাই না? মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। কট থিটাকে আমরা আবার কি লিখতে পারি, 1/tan থিটা লিখতে পারি, কারণ আমরা জানি ট্যান থিটা সমান 1/cot থিটা বা কট থিটা সমান 1/tan থিটা। তাহলে এটাকে লেখো 1/tan থিটা। তাহলে দেখো ট্যান থিটা কেটে গেল, আর এদিকে কি পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো দেখো 2 গুণ √3 স্কোয়ার মানে 3 হয়, তার মানে 2 3 6 হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো দেখো, 5 স্কোয়ার 25 বিয়োগ 2 প্লাস 6, 25 থেকে 2 বাদ দিলে 23, 23 আর 6 কত হলো 29, 29। তাহলে কত নম্বর অপশানে আছে, বি নম্বরে, এটা সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে কি করলাম, প্রথমে এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিলাম, এখানে দেখো এ প্লাস বির মান দেওয়া আছে, ভ্যালু পুট করে দিলাম, তারপরে সিম্পলিফিকেশন করে দিলাম, হয়ে গেল। নেক্সট অঙ্কে চলো। এইটা কি বলেছে দেখো, বলছে ক্লাস হ্যাজ 48 স্টুডেন্টস, on a specific day only 3/8 of the students are present, the number of absence on the same day would be। মানে বলছে একটা ক্লাসের মধ্যে 48 জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে বলছে ক্লাসে একটা দিনে একদিন 3/8 অংশ উপস্থিত ছিল। তাহলে বলছে বলো তো কতজন স্টুডেন্ট ওই দিন উপস্থিত ছিল না, মানে অ্যাবসেন্স ছিল বলো তো। তাহলে কি করবে দেখো, এই ফ্র্যাকশনটাকে নিয়ে কাজ করবে, ফ্র্যাকশনের অঙ্ক সবসময় 3/8, তাই না? তার মানে আমি বলতে চাইছি এই ফ্র্যাকশন থেকে টোটাল স্টুডেন্টসের মান 8 ইউনিট, ঠিক আছে, তার মধ্যে 3 ইউনিট স্কুলে এসেছিল, তাহলে কত ইউনিট স্কুলে আসেনি, নিশ্চয়ই 8 বিয়োগ 3 5 ইউনিট স্কুলে আসেনি, তাই তো? তার মানে এখানে আমাদের 8 এর ভ্যালু বলে দিয়েছে, 8 এর ভ্যালু 48। তাহলে আমাকে চেয়েছে অ্যাবসেন্স, 3 জন এসেছিল, তাহলে কত ইউনিট স্কুলে আসলো না, 8 বিয়োগ 3 সমান 5 ইউনিট ভ্যালু স্কুলে আসলো না, তাহলে এই 5 ইউনিটের মান বের করলেই হয়ে গেল। তাহলে কাটাকাটি করো, 8 6 48, 6 5 30। কত নম্বর অপশানে আছে দেখো, 4 নম্বর অপশানে আছে, হয়ে গেল 30। চলো নেক্সট অঙ্কে দেখি। এটা দেখো একটা সিম্পলিফিকেশন আছে, কিছুই না, তোমরা সবাই পারবে। বডমাসের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজ করবে, প্রথমে গুণের কাজ করবে। এখানে তুমি গুণের কাজও করতে পারো, কারণ ব্র্যাকেটের গুণ আলাদা আলাদা আছে। তো দেখো 15 4 60 0, হাতে থাকে 6, 15 15 আর 6 21 মাইনাস 30 প্লাস 3 স্কোয়ার 9 আর 17 26। এবার হিসাব করো, এটা 30 কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এবার 210 থেকে 30 বাদ দাও, কত হয়, এই 200 মানে এটা তো 210 থেকে 30 বাদ দিয়ে দাও, এখানে 0 3 আর কয় 11 8 11 180, 180-র সাথে 26 যোগ করো, কত হয় দেখো 206 হয়, তাই না? তাহলে 1 নম্বর অপশান সঠিক হয়ে গেল। বোঝা গেল? কিছুই না, সাধারণ সিম্পলিফিকেশন বডমাসের রুল অনুযায়ী। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলো। এটা কি বলেছে দেখো, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ পোল ফ্রম এ পয়েন্ট হুইচ ইজ 20 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য পোল ইজ 45 ডিগ্রি, ফাইন্ড দ্য হাইট অফ দ্য পোল। ঠিক আছে, এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক ট্রিগোনোমেট্রির, তবে সবচেয়ে খুব সোজা অঙ্ক দিয়েছে। দেখো বলছে ধরো একটা পোল, এটা ঠিক আছে, এই পোলটার একটা পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে 20 মিটার, ঠিক আছে, আর এর এলিভেশন অ্যাঙ্গেল বলছে 45 ডিগ্রি। দেখো এইটার খুব একটা রেশিও মেথডের খুব একটা সোজা নিয়ম আছে। 45 ডিগ্রি যদি আমরা
হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে পাই, তার মানে আমরা জানি tan 45-এর মান হয় 1, তাহলে হাইটের ভ্যালু 1 আর যেটা ভূমি লম্বর ভ্যালু 1, ভূমি মানে বেসের ভ্যালু 1, তাহলে হাইপোটেনিয়াস মানে অতিভুজের ভ্যালু পাই আমরা √2। তাহলে দেখো এখানে 1-এর মান 20 দেওয়া আছে, তাহলে এই 1-এর মানও নিশ্চয়ই 20 হবে, তার মানে এর হাইটটাও হয়ে যাবে 20 মিটার। তো তোমরা যারা এটা বুঝতে পারছো না, নতুন যারা শিখছো, তাদের জন্য আমি বলে দিই এটা আসল অ্যাপ্রোচ কি। তুমি ধরে নাও এটা হচ্ছে শর্টকাট মেথড, ঠিক আছে, বেসিক মেথডেও দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ধরে নাও AB একটা পোল, আর পোলটা থেকে একটা বিন্দু রয়েছে 20 মিটার দূরে, ঠিক আছে, আর এর এলিভেশন পয়েন্ট বলে দিচ্ছে 45 ডিগ্রি। তো তোমরা কি করবে, আমরা জানি tan 45 ডিগ্রি সমান, আমরা tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বকে লম্ব হচ্ছে লম্বর মানটাই আমাকে চেয়েছে, দেওয়া ছিল না, তার মানে এটাকে আমি h ধরে নিই, ঠিক আছে, h বাই ভূমির মানটা দেওয়া ছিল, বেসের মান 20 দেওয়া ছিল। এবার আমরা সবাই জানি tan 45-এর মান 1, তাহলে 1 সমান h বাই 20, তার মানে কোণাকোণি গুণ করলে h সমান হয়ে যায় 20, তার মানে এই মেথডেও কিন্তু আমরা ওই পোলের হাইট 20 পাবো, ঠিক আছে। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। রেশিও মেথডে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 45 থাকলে রেশিও মেথডে তোমার হচ্ছে লম্ব আর ভূমির অনুপাতটা নিতে হয় 1:1, আর ওদিকে অতিভুজ হয়ে যায় √2, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে 1-এর মান দেওয়াই ছিল 20, তারপরে হচ্ছে তোমাকে হাইটের মান চেয়েছে, হাইটের তো ভ্যালু 1, তাহলে 20 হয়ে গেল। তোমাকে এই অঙ্কে যদি বলতে চাই তো এই যে এলিভেশন অ্যাঙ্গেল A থেকে C এর দূরত্ব কত বলো, তাহলে তুমি √2-র ভ্যালুটা বার করলেই হয়ে যেত, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে কি বলছে দেখো, দ্য মার্কস অবটেন্ড বাই 7 স্টুডেন্টস ইন এ ক্লাস ইন ম্যাথমেটিক্স আর 43, 44, 65, 41, 53, 65 অ্যান্ড 62। দ্য মোড অফ দ্য ডেটা ইজ, এটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, আমরা সবাই এখানে জানো মিন, মিডিয়ান, মোড এগুলো বার করার নিয়ম আছে, ঠিক আছে। তো হচ্ছে মিন হচ্ছে কিনা যে এভারেজটা বার করে দিতে হয়, তাই তো। মিডিয়ানটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়, আগে ছোট থেকে বড়, তারপরে মাঝের ভ্যালুটা নিতে হয়, দুটো ভ্যালু আসলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে আমার চেয়েছে মোড, তো মোড কী করতে হয়, অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর পর যে ভ্যালুটা সবচেয়ে বেশি বার পাবে সেটাই হচ্ছে মোডের ভ্যালু, ঠিক আছে। তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় মানে ছোট থেকে বড়, সবার প্রথমে কি হবে, সবার প্রথমে হবে নিশ্চয়ই 41, তারপরে কি হবে, তারপরে দেখো 43, তারপরে কি আসছে 44, তারপরে কি আসছে 44-এর পরে আসছে তোমার 53, তাই না, 53, তারপরে কি আসছে 62, তারপরে কি আসছে 65, আবার কি আসছে, আবার আসছে দেখো 65। তাহলে দেখতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে কোনটার ভ্যালু তুমি বেশিবার পেয়েছো, মানে একই ভ্যালু বেশিবার পেয়েছো। যেমন ধরো 65 এখানে 2বার পেয়েছি, আর কোনো ভ্যালু কিন্তু এখানে 2বার নেই, মানে যে ভ্যালুটা বেশিবার থাকবে সেটাই মোড। ধরো এখানে 53 দেওয়া আছে, 53 3বার দেওয়া আছে, আর এটা 2বার দেওয়া আছে, তখন কিন্তু মোড হয়ে যেত 53, ঠিক আছে। তো যে ভ্যালুটা বেশিবার আসবে সেইটা হয়ে যাবে মোড, তো এটা 2 নম্বর অ্যান্সার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে, এটাই কি বলছে দেখো, 15 মেল এমপ্লয়িজ অর 20 ফিমেল এমপ্লয়িজ, মানে 15 জন মেল পুরুষ কর্মী অথবা 20 জন মহিলা কর্মী একটা কোম্পানিতে 26 দিন একটা কাজ করতে পারে। তার মানে প্রথম লাইন থেকে আমি বুঝতে পারছি 15 জন মেলের যা এফিসিয়েন্সি, 20 জন ফিমেলের তাই এফিসিয়েন্সি, মানে একটা কাজ করতে 15 জন মেল মিলে যদি করতে পারে সেই কাজটাই করতে 20 জন ফিমেল লাগে, বুঝতে পেরেছো। তার মানে আমরা বলতে পারি এখানে 15m = 20f, এখান থেকে মেল আর ফিমেলের এফিসিয়েন্সি আমি বার করে নেবো রেশিও মেথডে, মেল বাই ফিমেল = 20/15। দেখো 5 4 20, 5 3 15, এখানে পেয়ে গেলাম 4/3। তারপরে দেখো কি বলেছে হাউ লং উইল 30 মেল এমপ্লয়িজ অ্যান্ড 20 ফিমেল এমপ্লয়িজ টুগেদার টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট, মানে টোটাল কাজটাই যদি 30 জন পুরুষ কর্মী কাজ করতো এবং 12 জন মহিলা কর্মী কাজ করতো, তাহলে কাজটাকে শেষ করতে কতদিন টাইম লাগতো। এইখানটা প্রথম লাইনটা দেখে বলো 15 জন পুরুষ কর্মী অথবা 20 জন মহিলা কর্মী মিলে 26 দিনে কাজটা করতে পারে, তাই তো। তাহলে আমরা এখান থেকে টোটাল কাজের ইউনিটটা বের করে নেবো, তাই না। টোটাল কাজের ইউনিট দেখো যে কোনো একটাতে বসিয়ে দেবে, হয় তুমি 15 গুণ 4 বসিয়ে দাও বা 20 গুণ 3, কারণ টোটাল তো এটা তো টোটাল ওয়ার্ক,
মানে লোক সংখ্যা গুণ এদের এফিসিয়েন্সি, মানে টোটাল ওয়ার্ক হচ্ছে। তাহলে টোটাল ওয়ার্কটা 15 এমএও বসাতে পারে, 20 এফে বসালে 3 বসাবে, আর এমএ বসালে 15 গুণ 4 বসাবে, একই হবে। তার মানে 15 গুণ 4, টোটাল কাজ কিন্তু হচ্ছে 60 ইউনিট। এই 60 ইউনিট কাজ করতে 30 জন মেল এবং 12 জন ফিমেলের কতদিন টাইম লাগবে? তার মানে 30 জন মেল মানে 30 এম প্লাস 12 ফিমেল। এবার এরা টোটাল কত মিনিট কাজ করতে পারে দেখে নেব। 30 মেলের হচ্ছে এফিসিয়েন্সি 4, তাই তো? দেখো প্লাস এখানে 12 গুণ 3, তাই না? তাহলে দেখো এখানে কি করছি আমি, এখান থেকে আচ্ছা প্রথমে দেখো এরা কাজটা কিন্তু বলেছিল টোটাল কাজটা এরা 26 দিনে করতে পারে। তাহলে 60 ইউনিট কাজ 26 দিনে করলে টোটাল কাজের পরিমাণ 15 গুণ 4 গুণ 26। এইবার 30 4 120 যোগ 12 3 36, 6 2 আর 3 5, তাহলে টোটাল হলো 156। এবার এটা হিসাব করো, তাহলে দেখো কত দিয়ে যায়। 3 5 15, 3 5 15, 3 2 6, 4 13 52, 13 2 26, তাহলে কত হলো 5 2 10, তাই না? আর একবার অঙ্কটা ভালো করে বোঝো কি করলাম আমি। প্রথমে আমরা দেখলাম 15 জন মেল অথবা 20 জন ফিমেলের কথা বলা আছে। তাহলে 15 জন মেল যে কাজ করতে পারে, 20 জন ফিমেল সেই কাজ করতে পারে। তাই জন্য সমান দিয়ে এদের মেল আর ফিমেলের রেশিও বার করে নিলাম। রেশিওটা হলো 4/3, ঠিক আছে? এইবার এদের আমি দেখতে তাহলে টোটাল কত ইউনিট কাজ করে আমি সেটা বার করে নেবো। টোটাল কত ইউনিট কাজ এটা দেখো, এদের ক্ষমতা তো 15 গুণ 4 60, ঠিক আছে? কিন্তু এই কত দিনে? এটা 26 দিনে। এটা এক দিনের ক্ষমতা। 60 ইউনিট কাজ এক দিনের ক্ষমতা। 26 দিনে কত হবে? 15 গুণ 4 গুণ 26, এটা টোটাল কাজটা। এই টোটাল কাজটা কে করবে? 30 জন মেল আর 12 জন ফিমেল বলে। তাহলে মেলের এফিসিয়েন্সি 4 আর ফিমেলের এফিসিয়েন্সি 3, এটাই বসিয়ে দিলাম। তাহলে 156 বেরোলো। তাহলে এই টোটাল কাজটা 156 দিন ইউনিট কতজন করতে পারবে, কত দিনে করতে পারবে? 156 দিয়ে ভাগ করলেই হয়ে গেল, তাহলে 10 বেরিয়ে গেল। তাহলে অ্যান্সার কিন্তু 2 হয়ে যাবে। এই 2 নম্বর অপশানে 10 দিয়ে হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো পরের ম্যাথে। পরেরটা কি বলছে দেখো, দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 16 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 63, দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকাল ইজ ইকুয়াল টু, ঠিক আছে? মানে বলছে ধরো দুটো নাম্বার, তাদের যোগফল হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 16, আবার তাদের প্রোডাক্ট মানে a গুণ বি ইকুয়াল টু 63। তাহলে বলছে তাদের রেসিপ্রোকালের যোগফল কত হবে? রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্য, বাংলায় যেটা বলে। তার মানে বলতে যাচ্ছে 1/a যোগ 1/b যদি করি তাহলে কত হবে, তাই না? তাহলে দেখো 1/a যোগ 1/b কে আমরা যদি ভগ্নাংশ আকারে যোগ করি কেমন হয়? এদের লসাগু হয় ab, আর এটার ab কে a দিয়ে ভাগ করলে হয় b, প্লাস b কে ab দিয়ে ভাগ করলে হয় a। তার মানে আমরা b প্লাস a বাই ab, বা এটাকেই আমরা কি বলতে পারি? a প্লাস b বাই ab, তাই না? এটাই ওদের যোগফল। এবার দেখো ভ্যালু দেওয়াই আছে, ভ্যালু আমাদের এখানে বলাই আছে। a প্লাস বির মান 16 আর a বির মান 63, তাই না? তাহলে আমরা মান পেয়ে গেলাম 16/63। দেখো কত নম্বর অপশানে আছে? 4 নম্বর অপশানে আছে। তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো আবার একটা হচ্ছে তোমার সিম্পলিফিকেশন দিয়েছে পার্সেন্টেজের, সলভ করা যাক। চলো দেখো কি বলছে, 27% অফ 250, মানে পার্সেন্টেজ মানে আমরা নিচে 100 নিয়ে নিই, নাও নিচে 100 গুণ কত বলা আছে? 250 মাইনাস কী করা আছে? 0.02%। ভালো করে বুঝবে এইটুকু, 0.02%। পার্সেন্টের জন্য তো একটা 100 নিলাম, আবার এই যে পয়েন্ট তুলছো তার জন্যও তো তোমাকে 100 নিতে হবে, কারণ কি দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই না? 100 নিলে অফ 1000 মানে গুণ 1000, ঠিক আছে? এবার এটাকে কাটাকাটি করো। দেখো এটা 0 এটা 0 কাটলাম, এদিকে এই দুটো 0 এই দুটো 0 কাটা, এই দুটো 0 এই দুটো 0 কাটা। আর আমি কাটাকাটিতে যাব না, তাহলে আবার যোগ বিয়োগ করতে প্রবলেম হয়ে যাবে। নিচে কিছু হচ্ছে 10 টাইপের রেখে দিলে সুবিধা হয় হিসাব করতে। দেখো 25 আর 27 তুমি গুণ করো। 25 সাথে 175 5 আর থেকে 17, 25 দুগুণে 50 আর 17 67, 675/10 বিয়োগ
এদিকের মাথায় শুধু থাকছে 2/10, তাই না? এবার দেখো নিচে হর সেম থাকলে আমরা লবগুলো আরামসে বিয়োগ যোগ করে দিতে পারি, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। 675/-2 কত হয়? 673। আর নিচে 10 থেকে গেল, একটা শূন্য দিয়ে ভাগ মানে এক ঘর বাদিকে বসবে দশমিক, তাহলে কত হয়ে গেল? 67.3 হয়ে গেল। দেখো কত নম্বরে আছে? 3 নম্বরে আছে, 0.3 বা 30। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলো। দেখো কি বলছে, এটাই, এ ব্যাংক প্রোভাইডস এ লোন at the rate of 5% per annum to a trader on an amount of এতটা, মানে একটা অ্যামাউন্ট বলা আছে, কত বলা আছে? 12,50,000 ফর 5 years। দ্য সিম্পল ইন্টারেস্ট টু বি পেইড ইজ, মানে আমাকে এসআই বার করতে হবে। ঠিক আছে, এখানে তোমার আর বলা আছে, এখানে তোমার পি বলা আছে, এটা টি বলা আছে, তোমাকে আই বার করতে হবে। তাহলে হচ্ছে আমরা জানি আই গুণ 100 = পি আর টি, ওটাতেও বার করে দিতে পারো। আবার আমরা একটা জানি, এই পি এর ভ্যালু 100 ধরে নিই, আর আর টি মানে হচ্ছে এই এসআই মানে সমান আর টি করি আমরা, মানে এসআই সমান টি গুণ আর %, এটা করি। এটা করলে কি অনেক বড় বড় অঙ্ক সহজে হয়ে যায়। তার মানে পি মানে যদি 100 ধরি, আমাকে এই 100-র ভ্যালু বলে দেওয়া আছে। 100-র ভ্যালু হচ্ছে 1250 আবার 000, তাই না? 000। এইবার আমাকে এসআই চেয়েছে, এবার এসআইকে আমরা বলে দিচ্ছি আর টি % লিখতে পারি, মানে আর যেটা আছে গুণ টি যেটা দেওয়া আছে, মানে 5কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5-এ 25%। এই 25%-এর ভ্যালুটাই হচ্ছে তোমার এসআইয়ের ভ্যালু। তাহলে গুণ এই 25-এর ভ্যালু বের করে দাও। ঠিক আছে, দেখো এই দুটো শূন্য কাটা। এইবার হচ্ছে কিনা যে গুণ করো, 25 5-এ 125-এর 5, হাতে থেকে 12, 25 দুগুণে 50 আর 12 62, 2 হাতে থাকে 6, 25 একে 25 আর 6-এ 31, আর যে কটা শূন্য পড়ে আছে বসিয়ে দাও, একটা দুটো। তাহলে হচ্ছে দেখো 3,12,500। ঠিক আছে, কত হলো? 3,12,500। এটা কত নম্বর অপশানে আছে? দেখো 2 নম্বর অপশানে আছে। তাহলে আমরা কিছুই করলাম না, আমরা বলেছি এই বড় বড় অঙ্ক করতে গেলে তোমার সূত্র বসানোর দরকার নেই। সবসময় পি মানে মূলধন যেটা, তাকে 100 ধরে নেবে, আর এসআই হয় টি গুণ আর %, মানে যেটা রেট দেওয়া থাকবে টাইম দিয়ে গুণ করবে। তাহলে 100-র ভ্যালুটা দেওয়া আছে, মানে পি দেওয়া আছে, আর তোমাকে এসআই বার করতে হবে। এসআই আমি বললাম আর গুণ টি করতে হবে, 5 5-এ 25%, তোমাকে 25-এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটা হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাই। এটা কি বলেছে দেখো, এটা জিওমেট্রির অঙ্ক দেওয়া আছে, ভালো করে বুঝবে অঙ্কটা কি বলেছে। বলেছে পি কিউ আর এস ইজ এ সাইক্লিক ট্র্যাপিজিয়াম হোয়ার পি কিউ ইজ প্যারালাল টু আর এস অ্যান্ড পি কিউ ইজ দ্য ডায়ামিটার। ইফ QPR equal to 40 degree then the PSR is equal to। ঠিক আছে, তো এই যে দেওয়া জিওমেট্রিটা আছে, এটা করতে গেলে আমাকে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। চলো বৃত্ত এঁকে নেওয়া যায়। ধরো এটি একটি বৃত্ত। ঠিক আছে, আমরা সবাই জানি বৃত্তের একটি কেন্দ্র থাকে এবং একটি ব্যাস থাকে। ঠিক আছে, ভালো করে দেখো কি বলা আছে, পি কিউ ইজ দ্য ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, মানে তুমি যেটা ব্যাস আঁকছো সেটাই পি কিউ। আর অঙ্কের প্রথমেই বলা আছে পি কিউ আর এস ইজ এ সাইক্লিক ট্র্যাপিজিয়াম হোয়ার পি কিউ ইজ প্যারালাল টু আর এস, মানে এই সাইক্লিক ট্র্যাপিজিয়াম মানে বৃত্তের মধ্যেকার একটি ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, এখানে পি কিউ এর প্যারালাল কোন বাহুটা? আর এস। তাহলে তুমি এখানে আর এস এঁকে নাও, এটা প্যারালাল একটা বাহু এঁকে নিলাম। ঠিক আছে, নাম দিলাম আর এস। এবার এটাকে এখান থেকে ছেদ করে দাও, এটাকে এখান থেকে মিলিয়ে দাও, তাই না? তাহলে কি হয়ে গেল? তাহলে এটা তোমার দেখো একটা ট্র্যাপিজিয়াম হয়ে গেল। এইবার কি বলছে ভালো করে বুঝবে, কিউপিআর এর মান বলে দিয়েছে। ঠিক আছে, মনে করো এটা এর কর্ণ এঁকে দিলাম আমি, এই কিউপিআর এর ভ্যালু আছে 40 ডিগ্রি, তাই না? ভালো করে বুঝবে এখানে। তাহলে তোমাকে বার করতে দিয়েছে কত? পিএসআর এর, কোনটার? পিএসআর, এইটার ভ্যালু বার করতে দিয়েছে। এই ভ্যালুটা বার করার জন্য তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন জানতে হবে, যেটা আমরা 9-10-এ সম্ভবত পড়েছিলাম উপপাদ্যতে। কি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আমি যদি এইটুকু না ধরি তাহলে এটা একটা অর্ধবৃত্ত হচ্ছে, দেখো, কারণ পুরোটা ডায়ামিটারের উপরে থাকছে পুরো এই অর্ধবৃত্তটা, তাই না?
তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে এই যে কোণটা এইটা কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আবার যদি আমি এই দিক দিয়ে টানতাম একটা কোণ, এটাও কিন্তু আমি 90 ডিগ্রি করতে পারতাম। তো আমি এটাকে ধরে করছি, এটা 90 ডিগ্রি করলাম। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, এটা 90, এটা 40, 130। তাহলে এটা কত হবে? এটা 50 ডিগ্রি হবে না? কারণ কি, আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 90 বা যোগ 40 হয়, তাহলে আমি 180 থেকে এই দুটোর যোগফল বাদ দেবো না, 130 বাদ দেবো, তাহলে 50 ডিগ্রি হয়। আবার আমরা আর একটা জানি, বৃত্তস্থ কোণগুলি সম্পূরক হয় চতুর্ভুজের বৃত্তস্থ কোণগুলো সম্পূরক হয়, মানে এটার যোগফল 180 ডিগ্রি হবে, এই টোটাল কোণটা আর এই টোটাল কোণের যোগফল 180 ডিগ্রি হবে, টোটালটার কিন্তু, ঠিক আছে। এটা আর এটার, আর এদিকে আবার এটার আর এটার। তাহলে টোটাল এই দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, এটার মান 50 দেওয়া আছে, তাহলে নিশ্চয় এটা 130 হবে। কারণ দুটোর যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটার ভ্যালু বলা আছে 50, তাহলে 180 থেকে 50 বাদ দিয়ে দেবো, তাহলে 130 বেরিয়ে যাবে, তাই না। তাহলে PSR এর মান হয়ে গেল কিন্তু আমার 130। এটাই হচ্ছে তোমার দেখো 1 নম্বর অপশানে আছে। তাহলে কি করলাম, এখানে আমি জাস্ট একটা থিওরি লাগালাম, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেখান থেকে একটা কোণের মান দিয়ে দিলাম, আর একটা ইনফরমেশন লাগালাম চতুর্ভুজের বৃত্তস্থ কোণ সম্পূরক, মানে এই যে কর্ণ বরাবর দুটো কোণের মান 180 ডিগ্রি হয়। তো 50 একটা পেয়ে গেলাম, তাহলে আর একটা 130 হবে, তাই না। তো এখানেই আজকে আমাদের প্রিভিয়াস ইয়ারটা শেষ হচ্ছে সেটটা। আশা করছি নেক্সট দিন তোমাদের জন্য আবার আর একটা প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে আসবো। আশা করি সবার ভালো লাগবে, বুঝতে পেরেছো সবাই আশা করি। আর কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো আমরা এই ক্লাসটাকে কন্টিনিউ রাখতে চাই। ভালো লাগলে লাইক, শেয়ার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।